এক পূর্ণিমার রাতে জমিদার নারায়ণবাবু ঘরে বসে আছেন, আর তার সাথে তার গিন্নি বিমলা দেবীও বসে আছেন। এমন সময় তারা হঠাৎ শুনতে পায়, এসো এসো না, এসো এসো। কি ব্যাপার বলো তো, কে রাত্রেবেলা এভাবে ডাকছে? আমি কি করে বলবো, তুমি যেখানে আমিও তো সেখানেই। এই তো কোনো ভালো লক্ষণ নয় গো, কি অদ্ভুত ভাবে হাসছে। আমার না ভীষণ ভয় লাগছে গো। আরে মিছে মিছেই ভয় পাচ্ছ, ওটা নিশ্চয়ই কেউ ইচ্ছে করেই করেছে, মজা করছে বা ভয় দেখাচ্ছে কেউ হয়তো। বিমলা দেবী সন্দেহবশত ঘরের জানালার কাছে গিয়ে বাইরে উকি মারে। আকাশে তখন পূর্ণিমার চাঁদ গোল থালার মতো দেখাচ্ছিল। সে দেখতে পায় দূরে গাছের তলায় কেউ যেন দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করতেই সে দেখে সেখানে এক সুন্দর লাল রঙের কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। ওই যে দেখো দূরে গাছটার নিচে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সে কে বলো তো? জমিদার এ কথা শুনে সঙ্গে সঙ্গে জানালায় আসে। কই দেখি, কই কেউ নেই তো। এক্ষুনি তো এখানেই দাঁড়িয়েছিল, কিন্তু গ্রামে যা রটছে সে সব কিছুই আজগুবি গল্প। এসব শুনে তুমিও উল্টো পাল্টা ভাবছো, তাই তোমার এসব মনে হচ্ছে। যাও তো শুয়ে পড়ো, রাত অনেক হলো, যাও। এরপরে জমিদার চলে যায়, কিন্তু বিমলা দেবী এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। সে খুবই চিন্তিত। অন্য কারো কথা হয়তো আজগুবি হতে পারে, তবে একটু আগে যে সে নিজের চোখে দেখল তা কি করে সে অবিশ্বাস করতে পারে। কিছুক্ষণ পরে সেও ঘুমোতে চলে গেল। তারপরের দিন গ্রামের এক লোক পাঁচু কাকা বটতলার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল, আর হঠাৎ সে দেখতে পায় বট গাছের নিচে কারো এক মৃতদেহ পড়ে আছে। সে সেখান থেকে দৌড়ে গ্রামের আরো দুজনকে ডেকে নিয়ে আসে। দেখতে দেখতে গ্রামের অনেকেই প্রায় জড়ো হয় সেখানে। এরপরে সেখানে গ্রামের জমিদারও এসে উপস্থিত হয়। আরে এ তো আমার পাহারাদার রতনের ছেলে। রতনকে কেউ খবর দিয়েছিস? না জমিদার বাবু। তোরা এখনো তাকে খোঁজ দিসনি? যা যা, তাড়াতাড়ি যা, তাকে ডেকে নিয়ে আয়। আর হ্যাঁ, সঙ্গে গ্রামের এক ডাক্তারকেও ডেকে নিয়ে আসবি। ঠিক আছে। এরপর নয়ন চলে যায় খোঁজ দিতে। কিছুক্ষণ পর সে রতন কাকার বাড়ির সামনে এসে পৌঁছয়। রতন কাকা, ও রতন কাকা। কে আছো? একটু বাইরে এসো। আসছি। রতন বাইরে বেরিয়ে আসে। বল, এত তাড়াহুড়া করছিস কেন? তুমি বাড়িতে আছো? আর ওইদিকে যে তোমার ছেলের সাথে অঘটন ঘটে গেছে। কি হয়েছে? নয়ন তাকে সব কথা খুলে বলে। তুমি এক্ষুনি চলো। এরপরে তারা দুজনে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা ডাক্তারকে সঙ্গে নিয়ে বটতলায় এসে উপস্থিত হয়। রতন তার ছেলেকে দেখে তার পাশে বসে, আর ডাক্তার তাকে দেখে বলে, না, অনেক আগেই মারা গেছে। এসব শুনে রতন ভীষণ কান্না জুড়ে দেয়। কোকা রে, কোকা। শান্ত হ রতন, শান্ত হ। যা হওয়ার তা তো হয়ে গেছে। চুপ কর রতন, চুপ কর। চল এবার সৎকারের কাজ করতে হবে। আচ্ছা ডাক্তার, কিভাবে মৃত্যু হয়েছে কিছু বোঝা যাচ্ছে? না, কিছুই তো বুঝতে পারছি না। তবে যতটা মনে হচ্ছে
জলে ডুবে মৃত্যু। কি বলছেন? জলে ডুবে মৃত্যু? এটা কি হতে পারে? তাছাড়া একটা কথা, জলে ডুবেই যদি মৃত্যু হয় তাহলে মৃতদেহটা এখানে পড়ে থাকবে কেন? এটাই তো বুঝতে পারছি না। তবে তার মৃত্যু জলে ডুবেই হয়েছে। গ্রামের লোকেরা এসব কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। তারপরে তারা সবাই মিলে মৃতদেহের সৎকার করে যে যার ঘরে ফিরে যায়। এরপরে প্রায় 30 দিন কেটে যায়। গ্রামে আর কোনো উৎপাত হয়নি, কিন্তু ঠিক পূর্ণিমার দিনে রাতে চাঁদ ওঠার সাথে সাথেই গ্রামের লোকেরা আবারও সেই আওয়াজ পায়। তার সঙ্গে তারা এক লাল কাপড় পরা মহিলাকে গ্রামের রাস্তায় ঘুরতে দেখতে পায়। কিন্তু ঠিক সেই সময়ে জমিদারের একমাত্র পাহারাদার রতন কাকা এখনো জমিদারের বাড়িতেই ছিল। আজ তার কাজ শেষ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। বাবু, এখন আমি আসি, বাকি কাজ কাল করে দেব। এত রাতে একা একা বাড়ি যাবি? হ্যাঁ বাবু, কোনো অসুবিধে নেই, আপনি অন্যথায় চিন্তা করবেন না। ঠিক আছে, যা, সাবধানে যাস। আর বাকি কোথাও কিন্তু নিজের মুখ খুলিস না। না না বাবু, আমি আপনার নুন খেয়েছি, আপনার পাশে থাকবো না তা কেমনে হয়? আপনি তো জানেন আমার তো কেউ নেই, স্ত্রী তো অনেকদিন আগেই চলে গেছে, আর ছেলেটা সেও চলে গেল। আমি একেবারে একা হয়ে পড়লাম বাবু। এসব কারণে সত্যি এবার ভয় করছে। চিন্তা করিস না, তোকে আমি জমি আর নগদ টাকা দেব, শুধু তুই মুখটা বন্ধ রাখবি আর তার সাথে চুপচাপ আমার সাথে কাজ করে যাবি। যা, তুই সাবধানে বাড়ি যা। ঠিক আছে বাবু। এরপরে রতন সেখান থেকে বেরিয়ে পড়ে। পূর্ণিমার রাতে রাস্তা দিয়ে চলতে কোনো অসুবিধে নেই। না, কাজ শেষ করতে আজ অনেকটাই রাত হয়ে গেল। চারিদিকটা এমন থমথমে কেন? কি শান্ত পরিবেশ। না, তাড়াতাড়ি পা চালাই। এই বলে সে চলতে শুরু করে। কিছুটা চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করে একটা সুন্দর দেখতে মেয়ে ঠিক তার দিকে এগিয়ে আসছে। আমার কাছে এসো। কি সুন্দর মহিলাটা, কিন্তু যেন চেনা চেনা লাগছে। আমাকে ডাকছো? এরপরে মহিলা চলতে শুরু করে। রতনও মন্ত্রমুগ্ধের মতো তার পিছু পিছু এগিয়ে যেতে থাকে। মহিলাটি ঠিক পুকুরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর রতনের দিকে ঘুরে তাকায়। এ দেখে রতনও দাঁড়িয়ে পড়ে। মহিলাটি হাত নেড়ে নেড়ে রতনকে ডাকছে, আর রতনও ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছে। এইবার মহিলাটি আস্তে আস্তে পুকুরের জলে নেমে যায়। রতনও নিজের জ্ঞানবোধ শক্তি হারিয়ে মহিলাটার পিছু পিছু জলে ঝাঁপ দেয়। পরের দিন বটতলায় অনেকে ভিড় করে দাঁড়িয়ে আছে, কারণ রতনের ছেলের মতন রতনেরও মৃতদেহ সেখানে পড়ে আছে। এসব কথা গ্রামে এতক্ষণে প্রায় রটে গেছে, তাই কিছুক্ষণের মধ্যেই ওখানে জমিদার আর ডাক্তার এসে উপস্থিত হয়। আবারও একজন গাছের তলায়? কি হচ্ছে এটা আমাদের গ্রামে? আরে, এটা তো রতন কাকা। কি মনে হচ্ছে ডাক্তারবাবু?
এরও জলে ডুবে মৃত্যু হয়েছে। কি বলছেন? এরও জলে ডুবে মৃত্যু? হ্যাঁ, জলে ডুবেই মৃত্যু হয়েছে। এখনো অবধি শরীরের ভেতরে জল আছে, কিন্তু জলে ডুবে মৃত্যু হওয়ার পর কি করে মৃতদেহটা জলের উপরে এই গাছের তলায় এসে পৌঁছচ্ছে? আগের পূর্ণিমার রাতেও এরকম হয়েছিল না? হ্যাঁ জমিদার বাবু, সেই রাতেও একটা মহিলার কণ্ঠ শোনা গেছিল, আর কালকেও একটা মহিলার কণ্ঠ শোনা গেছে এবং তাকে দেখাও গেছে। তবে এটা কি সেই মহিলারই কাজ জমিদার বাবু? জমিদার বাবুর মুখে ভয় ফুটে ওঠে। হঠাৎ করে জমিদার বাবু বলে ওঠে, না না, হতে পারে না, এটা সম্ভব নয়। চুপ কর তোরা, চুপ কর। জমিদার বাবুর এমন কথা শুনে গ্রামবাসীদের কেমন যেন মনে হয়। মৃতদেহের সৎকারের ব্যবস্থা কর, আর কালকে গ্রামে মিটিং ডাকবো, সেখানে সবাই উপস্থিত হবি। এই বলে জমিদার সেখান থেকে বেরিয়ে পড়ে। গ্রামের লোকেরাও রতনের দেহকে সৎকারের ব্যবস্থা করে। অপরদিকে জমিদার ঘরে বসে আছে। তার মুখে চোখে ভয় ও চিন্তার ছাপ স্পষ্ট। হঠাৎ তার গিন্নি বিমলা দেবী সেখানে আসেন। কি গো, এসব কি হচ্ছে এই গ্রামে? প্রথমে রতনের ছেলে, তারপর রতন। তার মানে মহিলাটিকে আমি ঠিকই দেখেছিলাম। চুপ করবে তুমি? আমার আর ভালো লাগছে না। আমি চুপ করলে কি সবকিছু সমাধান হবে? তাহলে কি করব এখন? আমার মনে হয় কোনো কুশক্তির নজর এই গ্রামে পড়েছে। তুমি কোনো তান্ত্রিকের কাছে গিয়ে সমাধানের ব্যবস্থা করো। তান্ত্রিক এখন কোথায় পাই? গ্রামে অন্যদের সাথে কথা বলে দেখো, অবশ্যই তারা কিছু না কিছু জানবে। হ্যাঁ, মনে পড়েছে, এমন একজন আছে যে আমায় সাহায্য করতে পারবে। যাও, তবে সময় কেন নষ্ট করছো? হ্যাঁ, এই বলে জমিদার বেরিয়ে পড়ে। চলতে চলতে কিছুক্ষণ পরে সে তান্ত্রিকের কাছে এসে পৌঁছয়। প্রণাম বাবা। বল, কি হয়েছে? জমিদার তাকে এই কিছুদিন আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলেন। আচ্ছা, বুঝতে পেরেছি বাবা, কিছু একটা করুন বাবা। আচ্ছা, আমি দেখব কি করতে পারি, তবে তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? না বাবা, কি লুকোবো? লুকোনোর কিছুই নেই। যেমন করে হোক এই বিপদের হাত থেকে আমাদের গ্রামকে রক্ষা করুন। চিন্তা নেই, আমি পরের পূর্ণিমাতেই ওখানে যাব। যত টাকা লাগে আমি দেব, টাকা নিয়ে ভাববেন না। শুধু এই বিপদের হাত থেকে আমাদের গ্রামকে রক্ষা করুন। বললাম তো, দেখছি কি করা যায়। তুই এখন যা। ঠিক আছে। এরপরে জমিদার সেখান থেকে বেরিয়ে পড়ে। চারিদিকে তখন সন্ধ্যা নেমে এসেছে। চলতে চলতে সে বাড়িতে এসে পৌঁছয় আর দেখে তার গিন্নি বিমলা দেবী বাইরে দাঁড়িয়ে আছে। কি হলো, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমি বারবার মানা করা সত্ত্বেও আমাদের ছেলে আজ বাড়ি ফিরে আসছে। আমি কতবার করে বললাম তুই আজকে আসিস না, তাও সে আমার কোনো কথা শুনলো না। সে আজকে গ্রামে ফিরছে, আর গ্রামে যা সব ঘটছে, তুমি একটু এগিয়ে যাও না গো। ঠিক আছে, আমি যাচ্ছি। এরপরে জমিদার বেরিয়ে পড়ে। সে একা একা হেঁটে যাচ্ছে। তান্ত্রিক বাবা যে কি করবেন কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে জমিদার বাবুর সাথে দেখা হয় গ্রামের এক ছেলে নয়নের। নয়ন, তুই? যাক, তোর সাথে দেখা হয়ে খুব ভালোই হয়েছে। এত রাতে আপনি কোথায় যাবেন? আজ আমার ছেলে অয়ন শহর থেকে গ্রামে ফিরছে, তাই তাকে আনতে যাচ্ছি। ঠিক আছে, চলুন, আমিও যাচ্ছি আপনার সাথে। হ্যাঁ, চল। এরপরে তারা দুজনে মিলে হাঁটতে থাকে। চলতে চলতে কিছুক্ষণ পর তারা বাস স্ট্যান্ডে এসে পৌঁছয়, আর দূর থেকেই দেখে কেউ একজন সেখানে দাঁড়িয়ে আছে। তারা ধীরে ধীরে তার কাছে যায়। আরে বাবা, তোমরা এত দেরি করলে? আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তুমি জানো? আর তোমরা কিসব শুরু করেছো বলো তো? তাছাড়া মা কিসব বলছিল, যত সব উল্টাপাল্টা কথাবার্তা।
ও নিয়ে বেশি কথা বলতে নেই দাদা বাবু, ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলে ভালো হয়। চালাও চালাও, তাড়াতাড়ি পা চালাও। বাবু তাড়াতাড়ি চলেন, বাবু তাড়াতাড়ি চলেন। হ্যাঁ চল। এরপর তারা চলতে শুরু করে। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে আসে। তখন বেশ রাত্রি হয়ে এসেছে, চারিদিকে ঘন অন্ধকারে ছেয়ে আছে। বাবু আমি বাড়ি যাব কি করে? আমার যে ভয় করছে। চিন্তা নেই, এক কাজ কর, তুই আজ এখানেই থেকে যা, ওইদিকে আমাদের বৈঠকখানায় শুয়ে যা। এই কথা শুনে নয়ন বৈঠকখানায় ঘুমোতে চলে যায়, আর জমিদার ও তার ছেলে ঘরে গিয়ে বসে। বাবু, বাবু রাস্তায় তোর কোনো অসুবিধা হয়নি তো? না মা, আমার কোনো রকম অসুবিধা হয়নি। মিছিমিছি তোমরা ভয় পাচ্ছ। যাও না, কিছু খেতে দাও, রাত অনেক হলো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে। বিমলা দেবী চলে যায় রান্নাঘরে। আচ্ছা বাবা, আমাদের ওইসব কাণ্ডকীর্তি কেউ বুঝতে পারেনি তো? না না, একদম না, কেউ বুঝতে পারেনি। ঠিক আছে, চলো খেয়ে নিই। এরপরে তারা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এই করে বেশ কিছুদিন কেটে যায়। এরপরে ঠিক পূর্ণিমার রাত্রে তান্ত্রিক জমিদারের বাড়িতে আসেন। নারায়ণ, বাড়িতে আছিস? তান্ত্রিকের ডাকে জমিদার ও তার ছেলে ও তার গিন্নি বাইরে বেরিয়ে আসে। বাবা, আপনি এসেছেন, বলুন, কিছু সমাধান পেলেন? সমাধান চাস? লজ্জা করে না তোর? এ আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি। সেই দিন আমি বারবার তোকে বলেছিলাম তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো, তাও তুই সত্যি কথাটা আমায় বলিসনি। সত্যি কথা কি? কি সত্যি কথা বাবা? তোর স্বামী একজন ঘোর পাপী। তান্ত্রিকের মুখে এসব শুনে জমিদার আর তার ছেলের মুখ একদম শুকিয়ে গিয়েছিল। থামুন, কি সব বলছেন? আপনি সাধুগুরু মানুষ, তাই এতক্ষণ চুপ করে সব শুনছি। অন্য কেউ হলে না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। সমাধান করতে পারবেন না সেটা স্পষ্ট করে বলে দিলেই তো হয়। এত সব ভণ্ডামি কিসের? যত সব ভণ্ড কথাকারের। আহ, কি হচ্ছে এসব? তুমি থামবে? কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে রইলেন যে? আমাকে অপমান করে হয়তো বেঁচে যাবি, কিন্তু তার হাত থেকে তুই কখনোই বাঁচতে পারবি না, কথাটা মাথায় রাখিস। এরপরে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। এ তুমি কি করলে? উনি একজন সাধু মানুষ, ওনাকে কেউ এইভাবে অপমান করে? পাপ লাগবে তোমার। আমায় অত ভাষণ দিতে হবে না, চুপচাপ ঘরে চলো। এই, তুইও ঘরে চল। হ্যাঁ চলো, আমি আসছি। জমিদার ও তার স্ত্রী ঘরের ভেতরে প্রবেশ করে, কিন্তু অয়ন বাইরে পায়চারি দিতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ তারা সেই মেয়ের আওয়াজটি পায়। এসো, এইদিকে এসো, এসো, আমার কাছে এসো। সঙ্গে সঙ্গে জমিদারের মাথায় আসে তার ছেলে তো নিচেই উঠোনে দাঁড়িয়ে আছে। সে ছুটে যায় জানালায়। সেখানে গিয়ে সে দেখে দূরে ঠিক সেই গাছের তলায় সেই লাল শাড়ি পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। এবং সে অয়নকে ডাকছে। অয়নও তখন তার দিকে একভাবে চেয়ে আছে। যাবি না অয়ন, যাবি না ওর কাছে। অজয় সেই মহিলাটির রূপে সম্মোহিত হয়ে
তার পেছন পেছন চলতে শুরু করে। এ দেখে জমিদার দৌড়ে নিচে আসে এবং ততক্ষণে অয়ন সেখান থেকে চলে গেছে। তার মনে হয় সেই মহিলা অয়নকে সেই পুকুর পাড়ে নিয়ে যেতে পারে। জমিদার সঙ্গে সঙ্গে সেই পুকুরের দিকে ছুটে। কিছুক্ষণ পর সে পুকুরের কাছে এসে দাঁড়ায়, দেখে অয়ন সেই পুকুরের পাড়েই দাঁড়িয়ে আছে আর তার আশেপাশে সেই মহিলাটি নেই। অয়ন, তুই ঠিক আছিস বাবা? সঙ্গে সঙ্গে অয়ন এক লাফে ঝাঁপিয়ে পড়ে পুকুরে। অয়ন! আর অয়নকে বাঁচাতে জমিদারও ঝাঁপিয়ে পড়ে পুকুরে। পরের দিন সকালে গ্রামের বেশ কিছু লোক পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে আর দেখে সেই পুকুর পাড়ে একটা নয়, দুটো মৃতদেহ পড়ে আছে। আর তারা দুজন হলো জমিদার নারায়ণ আর তার ছেলে অয়ন। কাল আবারও সেই আওয়াজ পেয়েছিলাম। প্রত্যেক পূর্ণিমার রাতেই এই আওয়াজ পাওয়া যায়, আর তার পরের দিনই ঠিক একটা করে মৃতদেহ এই গাছের নিচে পড়ে থাকে। কি যে হচ্ছে আমাদের গ্রামে কিছুই বুঝতে পারছি না। কাল রাতে আমি রুদ্রনাথ তান্ত্রিককেও দেখেছিলাম গ্রামে। সে ঠিক জমিদারের বাড়ির দিকেই যাচ্ছিল। আমার মনে হয় তিনি এসব অবশ্যই জানবেন, আর এই বিপদের হাত থেকে তিনিই একমাত্র রক্ষা করতে পারবেন আমাদের। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করা যাবে না, এক্ষুনি চলো সবাই তার কাছে। এই বলে গ্রামের লোক মিলে রুদ্রনাথ তান্ত্রিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পর তারা রুদ্র বাবার কুটিরে এসে পৌঁছয়। কি ব্যাপার? গ্রামের সবাই আমার কাছে? বাবা, আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। জানি, আমি সবই জানি। তোদের জমিদারও আমার কাছে এসেছিল, তবে সে আর বেঁচে নেই, এটাও আমি জানি। কাল ওকে আমি সাবধান করতে তোদের গ্রামে গিয়েছিলাম। হ্যাঁ, আজ সকালে জমিদার ও তার ছেলের মৃতদেহ পুকুর পাড়ের বটগাছের নিচে পড়েছিল। প্রত্যেক পূর্ণিমার রাতে গোটা গ্রামে এক মহিলার কণ্ঠস্বর শোনা যায়, আর তার পরের দিনই ঠিক ওই গাছের নিচে কারো না কারো মৃতদেহ পড়ে থাকে। এসব কি যে হচ্ছে বাবা আমাদের গ্রামে, আর সেই মহিলাটাই বা কে কিছুই বুঝতে পারছি না। সে আর অন্য কেউ না রে, সে হলো তোদের গ্রামেরই হরির মেয়ে। এই কথা শুনে গ্রামের লোকেরা খুব চিন্তিত হয়ে পড়ে। হরি জেঠুর মেয়ে? সে তো অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, তারই আত্মা এই গ্রামে আশেপাশে ঘুরে বেড়ায়। তবে এর সব কিছুর জন্য দায়ী তোদের জমিদার। জমিদার? কেন, তিনি কি করেছিলেন? তোদের জমিদার আমার কাছে এসেছিল। আমি তাকে বলেছিলাম আমি পরের পূর্ণিমার রাতে তোদের গ্রামে যাব, আর কথা মতো আমি কাল তোদের গ্রামেও গিয়েছিলাম। আমি তারপর ওখানে ধ্যানে বসে তাকে আহ্বান জানাই। কেন এখানে এসেছিস তুই? আমি কারোর কোনো ক্ষতি চাই না। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। কারো কোনো ক্ষতি চাস না, তাহলে তুই বাকিদের প্রাণ কেন নিয়েছিস? তাছাড়া কে তুই? আমার কথা শুনে সে আমার সামনে আসে। তার রূপ দেখে আমি কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম। ছাড়বো না, ছাড়বো না ওদের, আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, ছাড়বো না। কে তুই? আমার নাম রত্না। আমি হলাম এই গ্রামের হরিদাসের মেয়ে। তবে তোর এমন অবস্থা কি করে হলো? শুনবি? শোন তাহলে। আমি এই গ্রামের ছেলে শুভকে খুব ভালোবাসতাম, আর জমিদারের ছেলে অয়ন
আমাদের খুব ভালো বন্ধু ছিল। আমাদের দিন খুব আনন্দই কাটছিল। হঠাৎ একদিন অয়ন আমায় বলে, রত্না, আমি তোকে খুব ভালোবাসি, তোকে আমি বিয়ে করতে চাই। এই সব শুনে আমি একদম চমকে যাই, কারণ সে আমার আর শুভর কথা সবটাই জানতো। তা সত্ত্বেও সে আমাকে এ কথা কি করে বলতে পারে? দেখ, তুই তো জানিস আমি শুভকে ভালোবাসি। তাছাড়া সামনের বছর আমাদের বিয়ে হবে। আমাদের বাড়িতেও সবকিছু মেনে নিয়েছে। কি আছে শুভর? তোর জন্য তো তার একটা শাড়ি কেনারও ক্ষমতা নেই। দেখ, এবার কিন্তু তুই খুব বেশি বাড়াবাড়ি করছিস। আমি কাকে বিয়ে করব না করব সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। তুই কিছু একটা জানতে চেয়েছিস, আমি সেটা বলে দিয়েছি। তুই বস, আমাকে বাড়ি যেতে হবে। এই বলে আমি সেখান থেকে উঠে চলে যাই। আমার খুব রাগ হয় অয়নের ওপর, আর শুভকেও এই সব কথা বলি। শুভও খুব রেগে যায়। তারপর থেকে আমরা অয়নের সাথে কথা বলা বন্ধ করে দিই। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর অপরদিকে অয়ন তার বাবাকে বলে, বাবা, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা বল। আমি হরি কাকার মেয়ে রত্নাকে বিয়ে করতে চাই। বাহ, এ তো বড় সুখবর। কিন্তু বাবা, এতে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমার বন্ধু শুভ আর রত্না দুজনে একে অপরকে খুব ভালোবাসে। আমি রত্নাকে আমার বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তবে সে আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আমার মনে হয় এই শুভকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে। আমার ছেলে আমার কাছে কিছু আবদার করেছে, আর তা আমি পূরণ করিনি কখনো হয়েছে? তুই চিন্তা করিস না, শুভর ব্যবস্থা আমি করছি। তুই নিশ্চিন্ত থাক, যা। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন আমার পড়া শেষ করে বাড়ি ফিরতে প্রায় রাত হয়ে যায়। সেই রাত ছিল পূর্ণিমার রাত। চলতে চলতে যখন আমি এই পুকুর পাড়ের কাছে চলে আসি, সেখানে দুজন লোক পুকুরের ধারে দাঁড়িয়ে আছে দেখতে পাই, আর কেউ একজন মাটিতে লুটিয়ে পড়ে আছে। আমি চুপ করে গাছের পিছনে লুকিয়ে পড়ি। একটু ভালো করে লক্ষ্য করতেই সেখানে দেখলাম জমিদার ও তার পাহারাদার দাঁড়িয়ে আছে, কিন্তু নিচে ওটা কে পড়ে আছে আমি ঠিক বুঝতে পারছি না। হঠাৎ আমার মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। পিছন ঘুরতেই দেখি অয়ন দাঁড়িয়ে আছে। তারা সঙ্গে সঙ্গে আমাকে টানতে টানতে জমিদার বাবুর কাছে নিয়ে যায়। আমায় দেখে জমিদার আর রতন একেবারে চমকে ওঠে। আমি নিচে দেখতেই দেখি সেখানে শুভ পড়ে আছে এবং চারিদিকে প্রচুর রক্তে ভেসে যাচ্ছে। কি করেছো তোমরা শুভর সাথে? শুভ 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 হঠাৎ অয়ন পিছন থেকে আমায় চাকু মারে। আমি ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ি। অয়ন, অয়ন, এ কি করলি তুই? ঠিক করেছি বাবা, এখান থেকে বাড়ি গেলে আমাদের এই কাণ্ড সকলকে জানিয়ে দিত। কিন্তু তুই... আর কোনো কিন্তু নয় বাবা, একটা মেয়ের জন্য আমি আমাদের মান সম্মান নষ্ট হতে দিতে পারি না। আমি এর থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাব বাবা। তাছাড়া ছোট থেকে তোমার কাছ থেকেই শিখেছি, যেটা আমার না সেটা আমি কারোরই হতে দেই না। বাহ, এই না হলো আমার ছেলে। এ রতন, এদের দুজনকেই পুকুরে ফেলে দে, যাতে এদের খোঁজ কোনো কাকপক্ষীয় টের না পায়। চল বাবা, বাড়ি চল। তারপর তারা চলে যায়। রতন আর তার ছেলের দল মিলে আমাদের দুজনকে পুকুরে ফেলে দেয়। তারপর থেকে আমার আত্মা এখানে শান্তি পায়নি। প্রত্যেক পূর্ণিমার রাতে আমি আমার শক্তি ফিরে পাই।
আমি এক এক করে সবাইকে শেষ করে ফেলেছি, শুধু বাকি ওই জমিদার আর অয়ন। আজ ওদের শেষ দিন, ওদের শেষ করতে পারলেই আমার আত্মা শান্তি পাবে। তুই চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। এই বলে সে আমার সামনে থেকে চলে যায়। আমরা জানতাম না যে আমাদের জমিদার এতটা নিচু চিন্তা ভাবনার লোক। কিন্তু বাবা, আপনি চাইলেই তো তাদের বাঁচাতে পারতেন। হ্যাঁ, চাইলেই আমি তাকে বন্দি বা নষ্ট করে দিতে পারতাম, তবে তাতে আমারই পাপ হতো, কারণ এই কোনো দুষ্ট আত্মা নয়, এ এক অতৃপ্ত আত্মা। তাছাড়াও আমি তারপরে জমিদারের কাছেও গিয়েছিলাম, ভেবেছিলাম তাদের দিয়ে ক্ষমা চেয়ে বাঁচিয়ে নেব। কিন্তু তোদের জমিদারের তার সম্পত্তির জন্য এতই অহংকার যে সে আমায় সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়, যার কারণেই সে নিজের কর্মফল ভোগ করেছে। তবে সেই নিশি তাদের তো মেরে ফেলেছে, কিন্তু সে তো এখনো এই গ্রামেই আছে। তবে আমাদের কি হবে বাবা? চিন্তা করিস না, সে নিজের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে, আর তার আত্মাও শান্তি পেয়েছে। তোদের আর কারোরই ভয় নেই। যা, তোরা বাড়ি ফিরে যা। এরপরে গ্রামের লোকেরা সেখান থেকে সবাই বাড়ি ফিরে আসে।